হ্যালো সবাইকে। লাখ লাখ কোটি কোটি বছর পর আমি আবার এসে গেছি আপনাদেরকে বিরক্ত করতে। কিছু মনে করবেন না। যাই হোক, অনেক দিন পর আসলাম। যেহেতু মাঝখানের গ্যাপটা অনেক দিনের বেশি কথাটা কেমন শোনাচ্ছে। যাই হোক, যেহেতু মাঝখানের গ্যাপটা অনেক দিনের, তাই ভাবলাম একটু হালকা মেজাজের হাসির গল্প নিয়ে আসার জন্য। তো আমাদের আজকের গল্প বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর, জাফর ইকবাল স্যারের গল্প। চলুন, গল্পটা হাসির, অনেক হাসির, আমার খুব পছন্দ। যাই হোক, বেশি কথা না বললে শুরু করি। সরি, গল্প হবে না, উপন্যাস হবে। থাক, এবার আসলেই শুরু করি। রইসউদ্দিনকে দেখলে মনে হবে তিনি বুঝি একজন খুব সাধারণ মানুষ। তার চেহারা সাধারণ, মাথার সামনে একটু টাক, আধ পাকা চুল, নাকের নিচে ঝাঁটার মতো গোঁফ, বেশভূষা সাধারণ, হাফ হাতা শার্ট, ঢলঢলে প্যান্ট, গায়ে ফুসফুসে একটা টেনিস শু। কথা বলার ভঙ্গিও সাধারণ। যখন বলার কথা দেখলুম খেলুম, তখন বলে ফেলেন দেখা ফালাইছি, খাইয়া ফালাইছি। রইসউদ্দিনের কাজকর্মও সাধারণ। কাজ করেন একটা বিজ্ঞাপনের ফার্মে, 9টা থেকে 5টা কাজ। সারাদিন বসে বসে নানান ধরনের কোম্পানি ফার্মের দরকারি ছবি, কাগজপত্র, প্লেট ফাইলবন্দি করে রাখেন। দেখতে শুনতে বা কথা বলতে সাদাসিধা মনে হলেও মানুষটা কিন্তু খুব সাহসী। দেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন তার বয়স ছিল মাত্র 16। সেই বয়সে তিনি একেবারে ফাটাফাটি যুদ্ধ করেছিলেন। নালদাই রোডে এক অপারেশনে একেবারে খালি হাতে একবার 3জন পাকিস্তানিকে ধরে এনেছিলেন। এখন তার বয়স 42, কিন্তু এতদিনেও তার সাহসের একটুকুও ঘাটতি হয়নি। অফিসের বড় সাহেব একবার তার সাথে কী যেন একটা বেয়াদবি করেছিলেন। রইসউদ্দিন সাহেব গলা ধরে দেয়ালে ঠেস দিয়ে বলেছিলেন, আর একবার এই কথা বলেছেন কি জানলা দিয়ে একেবারে বাইরেও ছুঁড়ে ফেলে দেব, বলবেন আর এরকম? বড় সাহেব মিনমিন করে বলেছিলেন, না। রইসউদ্দিন তখন তাকে ছেড়ে দেন। বড় সাহেব এরপর জীবনে আর কোনোদিনও রইসউদ্দিনকে ঘাটায়নি। রইসউদ্দিন যে সাহসী তার আরও অনেক প্রমাণ আছে। যেমন ধরা যাক এই পোষা সাপের কথা। সাধারণ মানুষ সাপ পোষা তো দূরে থাকুক, যেখানে সাপ আছে সেটা ধারে কাছে অবধি যায় না। কিন্তু রইসউদ্দিন একবার দুটো কেউটে সাপ পুষেছিলেন। কথায় বলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষা। কিন্তু সাপ পোষার পর রইসউদ্দিন আবিষ্কার করলেন সাপ দুধ কলা মুখে নেয় না, তাদের প্রিয় খাবার হলো ইঁদুর আর ব্যাঙ। যাই হোক, সাপ দুইটি একদিন বেড়াতে বেড়াতে পাশের বাসায় হাজির হলো। ভয়ঙ্কর হইচই শোনা গেল। তারপর 2 মিনিটের মাঝে লাঠির আঘাতে সাপ দুইটার জীবন শেষ হয়ে গেল। রইসউদ্দিন মনের দুঃখে সাপ পোষায় ছেড়ে দিলেন। রইসউদ্দিন যে শুধু সাপকে ভয় পান না, ব্যাপারটা কিন্তু তা না। বাঘ সিংহকেও ভয় পান না তিনি। চিড়িয়াখানায় গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার কাছে দাঁড়িয়ে বাঘের কান চুলকে দেন, সিংহের কেশরে বিলিও কেটে দেন। শুধু বাঘ সিংহ নয়, চোর ডাকাতকেও তার কোনো ভয় নেই। একবার গভীর রাতে চোখ খুলে দেখেন সন্ডা গোছের একজন মানুষ তার ড্রয়ার ঘাটাঘাটি করছে। রইসউদ্দিন বললেন, কে রে বলে হুঙ্কার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়তেই মানুষটা পিছলে বের হয়ে গেল। রইসউদ্দিন তখন আবিষ্কার করলেন চোরেরা গায়ে তেল এবং পাকা কলা মেখে চুরি করতে আসে। তেলটা মানা যায়, তাই বলে পাকা কলা? রাস্তাঘাটে তিনি চোর ডাকাত আর বদমাইশদেরকে একদম ভয় পান না। একদিন বিজয় সারণী দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখতে পেলেন কয়েকজন মাস্তান পিস্তল উঁচিয়ে একটা রিকশাকে ঘিরে রেখেছে। রিকশায় বসে থাকা মেয়েটি ভয়ে ভয়ে তার গলার হার, কাচের চুড়ি না হাতের চুড়ি সব খুলে দিচ্ছে। আশেপাশে অনেক মানুষ, সবাই দূর থেকে দেখছে, কিন্তু কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। রইসউদ্দিন এগিয়ে এসে একজন মাস্তানের শার্টের কলার ধরে তাকে এমন একটা রদ্দা দিলেন যে সাথে সাথে একটা কলার বোন ভেঙে গেল। অন্য দুজন তখন তাদের নাক মুখ খেঁচিয়ে চোখ উল্টে বিকট চিৎকার করে রইসউদ্দিনের মুখের উপর লাফিয়ে পড়ল। রইসউদ্দিন একটুও না ঘাবড়ে পাল্টা তাদের মুখে ঘুষি হাঁকালেন। মাস্তানগুলো নেশা ভাঙ করে একেবারে দুবলা হয়ে গেছিল, গায়ে কোনো জোরই ছিল না। তাই রইসউদ্দিনের ঘুষি খেয়ে একেবারে মাটিতে আছাড় খেয়ে তারা পড়ল।
তারা আসলে গায়ের জোর দেখিয়ে মাস্তানি করে না, সত্যিকারের জোর হলো তাদের অস্ত্র। হাতের রিভলভারের মতো যে অস্ত্রটা আছে সেটা থাকার পরেও তারা কেন সেটা ব্যবহার করতে পারলো না, সেটা অবশ্য রহস্যের বিষয়। মনে হয় সস্তা রিভলভার হবে, ট্রিগার টেনে টানাটানি করলে মাঝে মধ্যে দু একটা গুলি বের হয়, সেই গুলিও যখন যাওয়ার কথা উত্তর দিকে চলে যায় পূব দিকে। রিভলভারের আসল কাজটাই হচ্ছে ভয় দেখানো। রইসুদ্দিনের মতো মানুষ যাদের বুকে ভয় ডর বলতে কিছু নেই, তাদের সামনে এইসব মাস্তানরা খুব বেকায়দায় পড়ে যায়। এই যে রইসুদ্দিন এত বড় সাহসী একজন মানুষ, তবে তিনি একটা জিনিসকে খুব ভয় পান। সেই জিনিসটা মাকড়সা না, জোক বা বিছাও না, পুলিশ কিংবা মিলিটারিও না, ঝড় বা ভূমিকম্পও না। তিনি বাচ্চা কাচ্চাকে একেবারে জমের মতো ভয় পান। বাচ্চা কাচ্চা হয়ে যাবে এই ভয়ে তিনি বিয়ে পর্যন্ত করেননি। বাচ্চা কাচ্চাকে ভয় পাওয়ার পেছনে তার অবশ্য কারণ আছে। ছোটবেলায় তিনি একটু ভীতু আর দুর্বল ধরনের ছিলেন। পাড়ার কাছে যে স্কুলটাতে পড়তেন সেখানে দুর্ধর্ষ ধরনের কিছু বাচ্চা পড়তো। রইসুদ্দিনকে দুর্বল পেয়ে বাচ্চাগুলো তাকে খুব পেটাতো। পিটুনি খেয়ে খেয়ে সেই যে তার ছোট বাচ্চার মনে ভয়টা ঢুকে গেল, সেই ভয় আজও দূর হলো না। যখন তিনি কলেজে পড়েন তখন পাড়ার বাচ্চা কাচ্চালা মেয়ে ঠিক করলো তারা একটা নাচ গানের অনুষ্ঠান করবে। রইসুদ্দিনের উপর ভার পড়ল স্টেজে আলোর ব্যবস্থা করে দেওয়া। ইলেকট্রিক তার টেনে রইসুদ্দিন যখন সকেটটা লাগাচ্ছে, এক দুষ্টু ছেলে এসে সেই তার প্লাগের মাঝে ঢুকিয়ে দেয়। ইলেকট্রিক শক খেয়ে রইসুদ্দিন একেবারে আ করে চিৎকার দিয়ে 10 হাত ধরে ছিটকে পড়ল। তাই দেখে বাচ্চা কাচ্চাদের যে কি আনন্দ, মুখে হাত দিয়ে তাদের যে কি হাসি। বছরখানেক আগে তার এক বন্ধু বউ বাচ্চাকে নিয়ে রইসের বাসায় বেড়াতে এসেছিল। বাচ্চাটার বয়স 5 বছর, ফুটফুটে চেহারা, মুখে নিষ্পাপ একটা ফেরেস্তা ফেরেস্তা ভাব। কিন্তু তার কাজকর্ম ছিল একেবারে ইবলিশের কাছাকাছি। ঘরে ঢুকেই সেলফ থেকে তার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা টেনে ফেলে দিল। কবিগুরুর কপাল এবং নাক গেল একদিকে, দাড়ি এবং গোঁফ গেল আরেক দিকে। দুপুরবেলা রইসুদ্দিন দামি ফাউন্টেন পেনটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাচ্চাটা তার বাম চোখটা গেলে দেওয়ার চেষ্টা করলো। চোখে চশমা ছিল বলে চোখটা বেঁচে গেল, কিন্তু গালের কাছাকাছি চামড়াটা খানিকটা উঠে গেল। তার নিজের ক্ষতি না হলেও দামি ফাউন্টেন পেনটার 12টা একেবারে বেজে গেল। খাবার সময় হলে বাচ্চাটা ধনুকের মতো বাঁকা হয়ে ষাঁড়ের মতো চিৎকার করতে শুরু করলো। এইটুকু একটা মানুষ এত জোরে কিভাবে চিৎকার করতে পারে, এটা ভেবে রইসুদ্দিন একদম হতবাক হয়ে গেলেন। কোনোভাবেই তাকে শান্ত করতে না পেরে তাকে একটা লাল মার্কার দেওয়া হলো। সেই মার্কার দিয়ে কিছুক্ষণের মাঝে ঘরের দেয়ালে যতটুকুতে সে নাগাল পেল সবটুকুতে ছবি এঁকে ফেলল। বাচ্চাটি আর তার বাবা মা রইসের বাসায় ছিল 3 দিন। সেই 3 দিনকে রইসুদ্দিনের মনে হলো 3 বছর, আর সেই সময়ে তার বাচ্চা ভীতি বেড়ে গেল 3 গুণ। শুধু যে এই বাচ্চাটি তার মাঝে ভয় ঢুকিয়ে দিয়েছে তা কিন্তু না। অবস্থা দেখে মনে হচ্ছে পৃথিবীর সব বাচ্চাই যেন ষড়যন্ত্র করে রইসের পিছে লেগে আছে। রেস্টুরেন্টে চা খেতে গেলে বাচ্চা বয়বেয়ারা সবসময় তার কোলে খানিকটা গরম চা ঢেলে দেয়। দোকানে কেনাকাটা করতে গেলে ছোট ছোট বাচ্চাগুলো মনে হয় ইচ্ছে করেই তার পায়ের তলা দিয়ে চাপা পড়তে চেষ্টা করে। তাদের বাঁচাতে গিয়ে রইসুদ্দিন নিজে আছাড় খেয়ে পড়েন, কিন্তু সেই বাচ্চাগুলোর কখনোই কিছু হয় না, এবং তাকে আছাড় খেতে দেখে বাচ্চারা উল্টে হাততালি দেয়। রাস্তার পাশে ছোট ছোট বাচ্চা যারা ইট ভাঙে, রইসুদ্দিন যখনই তাদের পাশ দিয়ে যায় তখনই অবধারিতভাবে সেই সকল ছোট বাচ্চা হাতুড়ি দিয়ে তার পায়ের নখকে অল্প বিস্তর থেতলে দেয়। একদিন অন্যমনস্কভাবে তিনি রিকশায় উঠেছিলেন। খানিক দূর যাওয়ার পর হঠাৎ ভালো করে তাকিয়ে দেখেন রিকশাটা চালাচ্ছে একজন বাচ্চা ছেলে। রইসুদ্দিন তো একেবারে আঁতকে উঠলেন। থামাও, এই রিকশা থামাও। তার আগেই সেই রিকশাটা নিয়ে বাচ্চাটি রইসুদ্দিনকে রাস্তার পাশের একটা নর্দমায় ফেলে দিল। দেখতে দেখতে যখন ভিড় জমে গেল, এরকম একটা বুড়ো ধামড়া মানুষ এত ছোট বাচ্চাকে দিয়ে রিকশা চালিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য সবাই তাকে যা ইচ্ছে তাইভাবে গালিগালাজ করলো। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা ঘটেছে মাসখানেক আগে।
একটা মনোহরি দোকান থেকে রইসুদ্দিন চায়ের প্যাকেট কিনছিলেন। হঠাৎ দেখলেন ছোট একটা বাচ্চা তার বাবা মার সাথে দোকানে এসেছে। ফুটফুটে বাচ্চা হাঁটি হাঁটি পায়ে দোকানে ঘুরছে। রইসুদ্দিনের দিকে তাকাতেই রইসুদ্দিন ভদ্রতা করে মুখে একটা হাসি হাসি ভাব করলেন। সাথে সাথে বাচ্চার সে কি চিৎকার! তার বাবা মা ভয় পেয়ে ছুটে আসলো কাছে। কি হয়েছে বাবা? ফুটফুটে বাচ্চাটি রইসুদ্দিনকে দেখিয়ে বলল, ছেলে ধরা। সাথে সাথে তাকে নিয়ে কি একটা সাংঘাতিক অবস্থা! শুধুমাত্র মানুষটা ভয়ঙ্কর সাহসী বলে তার গায়ে কেউ হাত দিতে পারেনি, কিন্তু পুরো একদিন তাকে থানা হাজতে থাকতে হলো। কাজেই রইসুদ্দিনদের ছোট বাচ্চাদেরকে ভয় করে তাকে খুব একটা দোষ দেওয়াও যায় না। একদিন এই রইসুদ্দিনের কাছেই একটা চিঠি আসলো। চিঠিটা অনেকটা এরকম: প্রিয় রাইচুদ্দিন, সালাম পর সমাচার এই যে আপনাকে বিশেষ প্রয়োজনে পত্র লিখিতেছি। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আপনার ভাই জনাব জমিরুদ্দিন নৌকাডুবিতে সপরিবারে ইন্তেকাল করেছেন। তাহার 9 বছরের কন্যা শিউলি ঘটনাক্রমে বাঁচিয়া গিয়াছে। এতিম বালিকাটি গত 6 মাস যাবৎ আমার সহিত বতবাজ করিতেছে। আমি কিছু বলিতে চাহি না, আবার না বলিয়াও পারিতেছি না। এই বালিকাটি অত্যন্ত দুষ্টু প্রকৃতির। সে আমার পরিবারে বিশেষ অশান্তি সৃষ্টি করিয়াছে। তাহার সহিত মিশিয়া আমার পুত্র কন্যাগণ বকিয়া যাইবার উপক্রম হইতেছে। পত্রপাঠ মারফত তাহাকে লইয়া যাইবার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করিতেছি। আরজ গুজার, মোল্লা কফিলউদ্দিন, BABT। মোল্লা কফিলউদ্দিন, BABT। এই মহামানবের চিঠি পড়ে রইসুদ্দিন খুব সাবধানে বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কারণ প্রথমত তার নাম রাইচুদ্দিন না। তার ধারণা কারণ রাইচুদ্দিন হওয়াও সম্ভব না। তার জমিরুদ্দিন নামে কোনো ভাইও নেই। গত না মানে 9 বছরের কোনো ভাইজিও তাই নেই। কাজেই এত অল্প বয়সে বাবা মা মারা যাওয়া এই বাচ্চাটির জন্য তার একটু দুঃখ লাগলেও কিছু করার নেই তার। সত্যি কথা বলতে কি, এই দুষ্টু মেয়েটা এসে তার ঘাড়ে চেপে বসবে না, এটা চিন্তা করেই রইসুদ্দিনের মনটা খুশি হয়ে ওঠে। চিঠিটা ভুল করে তার কাছে চলে এসেছে। পরদিন দুপুরবেলা তিনি পিয়নকে চিঠিটা ফেরত দিলেন এবং সত্যিকারের রাইচুদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার কথা বললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। রইসুদ্দিন মোল্লা কফিলউদ্দিনের চিঠির কথা প্রায় ভুলেই গেছিলেন। ঠিক তখন তার কাছে আবার একটা চিঠি আসে। চিঠিতে মোটামুটি একই জিনিস লেখা, তবে এবার শিউলি নামের মেয়েটার কাজকর্মের কিছু বৃত্তান্ত দেয়া আছে। যেমন টুপির মাঝে বিষ পিঁপড়া ছেড়ে দেওয়া, মক্তবের মৌলভী সাহেবকে ভূত সেজে ভয় দেখানো, গ্রামের চেয়ারম্যানের নামে কুকুর পোষা, পাড়ার ছেলেপেলে নিয়ে মাঝরাতে গাব গাছে উঠে বসে থাকা আদি ইত্যাদি। পুরো চিঠিটা পড়ে রইসুদ্দিনের শরীর শিউরে উঠল। চিঠির শেষ দিকে এবারে মোল্লা কফিলউদ্দিন BABT কিছু কিছু কঠিন শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, শিউলি নামের মেয়েটিকে এখনই যেন তিনি নিয়ে যান এবং তা না হলে তিনি কোর্টে কেস করবেন এই বলেও ভয় দেখিয়েছেন। চিঠি পেয়ে রইসুদ্দিন এবার খুব ঘাবড়ে গেলেন। পরদিন অফিস কামাই করে পিয়নের সাথে কথা বললেন। পিয়ন বলল, চিঠিতে যে রাইচুদ্দিনের ঠিকানা দেয়া আছে সেখানে কেউ থাকে না বলে তাকেই চিঠিটা দেয়া হচ্ছে। রইসুদ্দিন তখন নিজেই খোঁজখবর করে প্রকৃত রাইচুদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা করলেন। কোনো লাভ হলো না। রইসুদ্দিনের ভয় হতে লাগলো, মোল্লা কাফিলউদ্দিন BABT হয়তো শিউলি নামের ভয়ঙ্কর মেয়েটাকে নিয়ে নিজেই কোন দিন হাজির হয়ে যাবেন। রাতে তার ভালো ঘুম হলো না। স্বপ্নে দেখলেন শিউলি নামের মেয়েটা মুখে রং মেখে তার গলা চেপে ধরে কিলকিল করে হাসছে, আর হাসির শব্দে মুখ দিয়ে আগুন আর নাক দিয়ে ধোঁয়া বের হয়ে আসছে। রইসুদ্দিনের খাওয়ার রুচি নষ্ট হয়ে গেল। কি করবেন বুঝতে পারলেন না। তিনি ছটফট করতে লাগলেন। 1 সপ্তাহ পরে আবার মোল্লা কফিলউদ্দিনের BABTর কাছ থেকে একটা চিঠি এসে হাজির হলো। তখন রইসুদ্দিনের হাত পা ঠান্ডা হয়ে গেল। খুব ভয়ে ভয়ে তিনি চিঠিটা খুললেন, কিন্তু
চিঠির ভাষাটা এবার একটু অন্যরকম। ভাই রাইচুদ্দিন, আমার সালাম নেবেন। পর সমাচার এই যে আপনাকে এর আগে অনেকগুলো পত্র লিখে বিরক্ত করিয়াছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। শিউলি একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, তবে তাহাকে একটি বিশেষ কারণে আমার নিকট রাখিয়া দিব বলিয়াই মনস্থির করিয়াছি। আপনি হয়তো এর কারণ জানিবার জন্য কৌতূহলী হইবেন। অন্য 10 জনকে বলতে দ্বিধা করিতাম, কিন্তু আপনি নিজের মানুষ, আপনাকে বলিতে দ্বিধা নাই। আমাদের গ্রামের একজন মানুষ, তিনি বিশিষ্ট শিক্ষিত ব্যক্তি, নাম ফোরকান আলী। সম্প্রতি একটি বিষয় সম্পর্কে তিনি আমাকে অবগত করিয়াছেন। তিনি বলিয়াছেন, কোনো কোনো মানুষের শরীরে নাকি কিডনি নামক একটি বস্তু থাকে, কাহারও একটি, কাহারও দুইটি। ইহা শরীরের বিশেষ কোনো কাজে লাগে না, কিন্তু বাহিরে অনেক উচ্চ মূল্যে বিক্রয় করা সম্ভব। জনাব ফোরকান আলী শিউলুকে নিয়া শহরে গিয়াছিলেন। শহরের ডাক্তার পরীক্ষা করিয়া বলিয়াছেন তাহার 2টি কিডনি রইয়াছে, এবং একজন খদ্দের তাহার কিডনি 2টি ক্রয় করিতে রাজিও আছেন। বাজারে আজকাল এই কিডনি 2000 টাকায় বিক্রয় হয়, কিন্তু আমাকে তিনি 2500 টাকা মূল্য দিতে রাজি হইয়াছেন। মানুষটি আমাকে জানিয়েছেন এই কিডনি 2টি 2 মাসের মাঝে আবার টিকটিকি লেজের মতো গজাইয়া যাইবে, এবং 6 মাসের মধ্যে আবার কাটিয়া বিক্রয় করা সম্ভব হইবে। শিউলিকে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করিয়াছি, কিন্তু আবিষ্কার করিলাম যে গাভীন গরু বা ফলবৃত্তি বৃক্ষ হইয়াছে সে, এটা কোনো অংশে কম না। সুবহান আল্লাহ। প্রথমবার বলিয়া কিডনির মূল্য লইয়া দরদাম করিতে পারি নাই। পরের বার বাজার যাচাই করিয়া ঠিক মূল্য না পাওয়া পর্যন্ত শিউলির কিডনি বিক্রয় করিব না ইনশাল্লাহ। আরজ গুজার, মোল্লা কাফিলউদ্দিন, BABD। পুনশ্চ আগামী মাসের 6 তারিখ কিডনি বিক্রয় করিবার উদ্দেশ্যে শিউলিকে লইয়া শহরে যাত্রা করিব। দোয়া রাখবেন। এইবার চিঠিটা পড়ে রইসুদ্দিনের হার্ট ফেল করার মতো অবস্থা হলো। সব মানুষেরই 2টি কিডনি থাকে, এবং অন্তত একটা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। অসুখ বিসুখ বা রোগে শোকে যখন মানুষের 2টা কিডনি নষ্ট হয়ে যায়, তখন শরীরের টিস্যু ইত্যাদি অন্যান্য বিষয় আশয় মিলিয়ে মানুষের শরীরের একটা কিডনি অপারেশন করে নিজের শরীরে লাগানো যায়, কিন্তু কেটে ফেলা কিডনি কখনোই টিকটিকি লেজের মতো গজায় না। যারা নিজের কিডনি অন্যকে দিয়ে দেয়, তাদের বাকি জীবনটা একটা কিডনি নিয়েই বেঁচে থাকতে হয়। সাধারণত আপনজনেরা, যেরকম ভাই বোন বা ছেলে মেয়ে, কিডনি দান করে। কিন্তু যদি কিডনি দেওয়ার মতো কোনো আপনজন না থাকে, তাহলে কখনো কখনো অন্য কারো কাছ থেকে কিডনি নেওয়া হয়। অনেক সময় গরিব মানুষেরা টাকার জন্য নিজের কিডনি বিক্রয় করার চেষ্টা করে, কিন্তু ব্যাপারটি মোল্লা কফিলউদ্দিন যেভাবে বলেছেন সেরকম মোটেও নয়। কিডনি মোটেও টিকটিকি লেজের মতো গাছের পেঁপে নয় যে একবার কেটে নিলে আবার গজিয়ে যাবে। মোল্লা কফিলউদ্দিন হয় নিজে একটা বড় প্রতারক, নয়তো আরও বড় প্রতারকের খপ্পরে পড়েছে। তবে সেটা যাই হয়ে থাকুক না কেন, তার ফল হিসেবে কেন শিউলি নামের এই দুষ্টু মেয়েটার সব দুষ্টুমি সামনের মাসের 6 তারিখের মাঝে শেষ হয়ে যাচ্ছে, সে ব্যাপারে তো কোনো সন্দেহই আর থাকছে না। রইসুদ্দিনের খুব মন খারাপ হলো। তিনি ছোট বাচ্চাদের খুব ভয় পান, এটা সত্যি কথা। তারা যদি দুষ্টু হয় তাহলে শুধু ভয় পান তাও নয়, তাদের থেকে 100 হাত অবধি দূরে থাকেন। কিন্তু এরকম একটা ব্যাপার, কিছু না করে তো হাত গুটিয়ে থাকা যায় না। কি করবেন সেটা নিয়ে রইসুদ্দিন চিন্তায় পড়ে গেলেন। রইসুদ্দিন যখন কোনো কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েন, তখন তিনি ব্যাপারটি নিয়ে মাঝে মাঝে মতলুব মিয়ার সাথে কথা বলেন। আজকেও তার সাথে কথা বলা শুরু করলেন। মতলুব মিয়া রইসুদ্দিনের কাজকর্মে সাহায্য করার মানুষ, তার সাথে গত 25 বছর থেকে আছে। সাধারণত যারা খুব বিশ্বাসী এবং কাজের মানুষ, তারা একজন আরেকজনের সাথে 20-25 বছর থাকেই, কিন্তু মতলুব মিয়ার বেলায় এটা একদম সত্য নয়। সে অলস এবং নিষ্কর্মা। তার মাথায় কখনো কোনো ভালো জিনিস আসে না। সারাক্ষণ নানান ধরনের ফিছলে বুদ্ধি কাজ করে। রইসুদ্দিন যখন মুক্তিযুদ্ধে ছিলেন, তখন মতলুব মিয়ার সাথে তার পরিচয় হয়েছিল। যুদ্ধের 9টা মাস সে গুলির বাক্স টানাটানি করেছে, এবং সারাক্ষণই কোনো না কোনো বিষয়ে কারো না কারোর সাথে সবসময় ঘ্যান ঘ্যান করেছে। প্রায় রাতে সে মাথা নেড়ে অত্যন্ত বিরক্ত হয়ে বলতো, ধুর তরি চাই, মুক্তি বাহিনীতে না এসে রাজাকার বাহিনীতে যোগ দেওয়া উচিত ছিল। তাহলে শালারে এক প্যাক কাদার মধ্যে গুলির বাক্স তো আর টানাটানি করতে হতো না। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা যখন সবাই নিজেদের অস্ত্র জমা দিচ্ছে, তখন মতলুব মিয়া অস্ত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাকে নাকি কে খবর দিয়েছে যুদ্ধ শেষ হওয়ার পর ডাকাত বাহিনী তৈরি হবে।
তাদের কাছে মোটা দামে অস্ত্র বিক্রি করা যাবে। রইসুদ্দিন ধমক দিয়ে তাকে থামিয়েছিলেন। তখন অত্যন্ত বিরক্ত হয়ে মতলুব মিয়া রইসুদ্দিনের সাথে ঢাকায় চলে আসে। রইসুদ্দিন ভেবেছিলেন দেশের যোগাযোগ ব্যবস্থা ঠিক হওয়ার পর সে বাড়ি যাবে, কিন্তু তার কোনো নিশানা দেখা গেল না। এই যাচ্ছি যাব করে করে 25 বছর কাটিয়ে দিল। রইসুদ্দিন তাকে তার বাসার কাজকর্ম, বাজারপাতি, রান্নাবান্না এই ধরনের কাজে তাকে ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু খুব একটা লাভ হয় না। মতলুব মিয়া আশ্চর্য রকম অলস এবং নিষ্কর্মা। পৃথিবীর কোনো বিষয়ে তার কোনো রকম কোনো কৌতূহল নেই, কোনো আগ্রহ নেই, কোনো ব্যাপারে তার কোনো ধারণাও নেই। দেশে কোন পার্টি ক্ষমতায় আছে, কে প্রধানমন্ত্রী, সেটা ভালো না খারাপ এইসব বলে তার কোনো ধারণা নেই। মানুষ যে বানর থেকে এসেছে, মতলুব মিয়াকে দেখলে ডারউইন সাহেব মনে হয় এই থিওরিটা আরও 10 বছর আগেই দিতে পারতেন। গভীর রাতে গভীর কোনো সমস্যা হলে রইসুদ্দিন মতলুব মিয়ার সাথে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেন। সে তখন এমন অকাট মূর্খের মতো কথা বলে, সেগুলো শুনে মাঝে মধ্যেই রইসুদ্দিনের মাথায় বিচিত্র সমাধান বের হয়ে আসে। আজকেও রইসুদ্দিন মতলুব মিয়াকে রেগে বলল, মতলুব মিয়া, যে তোমাকে শিউলি নামে এক দুষ্টু মেয়ের কথা বলেছিলাম, মনে আছে? ওই যে তার চাচার কাছে লেখা চিঠিগুলো আমার কাছে বারবার চলে আসছিল। মতলুব মিয়া মেঝেতে থুতু ফেলে বলে, যে মনে আছে? সরি, যে মনে আছে। পোস্ট অফিস ডিপার্টমেন্টটাই তুলে দেওয়া উচিত, খালি সময় নষ্ট। রইসুদ্দিন অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে চিঠিপত্র যাবে কিভাবে? মতলুব মিয়া উদাস হয়ে বললেন, দরকার কি চিঠিপত্র লেখার? লিখতে সময় নষ্ট, পড়তে সময় নষ্ট, কিছু জানলে টেলিগ্রাম করলেই হয়। রইসুদ্দিন অনেক কষ্ট করে ধৈর্য ধরে বললেন, যাই হোক, সেটা নিয়ে কথা হচ্ছে না। আমি বলতে চাচ্ছিলাম কি, বলেন। শিউলি নামের মেয়েটা যে লোকের কাছে আছে, সেই লোক শিউলির কিডনি বিক্রি করার চেষ্টা করছে। মতলুব মিয়া মাথা নেড়ে গম্ভীর মুখে বলল, কত করে হালি? কিডনি হালি হিসেবে বিক্রি হয় না, মানুষের কিডনি থাকেই 2টি। তাহলে কত করে জোড়া? রইসুদ্দিন মুখ শক্ত করে বললেন, আমি কিডনির দরদাম নিয়ে কথা বলছি না, বলতে চাচ্ছি এই যে মেয়েটার কিডনি কেটে ফেলছে, মেয়েটা তো আর বাঁচবে না। মতলুব মিয়া নিঃশ্বাস ফেলে বলল, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। রইসুদ্দিন ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় বলো তো, ব্যাপারটা কি পুলিশকে জানানো উচিত? সব বেনাশ। মতলুব মিয়া আঁতকে উঠে বলল, পুলিশের ধারে কাছে যাওয়াই ঠিক না। পুলিশ চুলে আগেই ছিল 18 ঘা, এখন 136 ঘা। রইসুদ্দিন তখন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মানে এখন হয়তো তার পুলিশের কাছে যাওয়া উচিত। মতলুব মিয়া যেটা বলবে তার উল্টোটাই করতে হয়। রইসুদ্দিন কিন্তু পুলিশের কাছে গিয়ে বিপদে পড়ে গেলেন। যে লোকটি ফাইলপত্র নিয়ে বসেছিল সে রইসুদ্দিনের কথা শুনতে শুনতে মনোযোগ দিয়ে নাকের লোম ছিঁড়তে লাগলো। যখন রইসুদ্দিনের মনে হলো পুরো ব্যাপারটি বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছেন, তখন পুলিশ লোকটা হাই তুলে বলল, দাদি কী সমস্যা? রইসুদ্দিন একটু থতমত খেয়ে পুরো ব্যাপারটা আবার গোড়া থেকে বুঝিয়ে বললেন। এবার মানুষটা একটা দেশালাইয়ের কাঠি দিয়ে খুব মনোযোগ দিয়ে কান চুলকাতে লাগলো। রইসুদ্দিন মোটামুটি নিশ্চিত ছিলেন মানুষটা এবারেও কোনো কথা শোনেনি, তাকে আবার পুরোটা বলতে হবে। কিন্তু এবারে সে শুনেছে। মাথা নেড়ে আবার বিকট হাই তুলে বলল, এটা আমি কি করতে পারি? রইসুদ্দিন অবাক হয়ে বললেন, মেয়েটাকে বাঁচাবেন। মেয়েটার কি কিছু হয়েছে? এখনও কিছু হয়নি, কিন্তু হবে। যখন হবে তখন আসবেন। তখন তখন তো দেরি হয়ে যাবে। মানুষটি হঠাৎ কান চুলকানো বন্ধ করে খুব গম্ভীর মুখে বললেন, আমি কি আপনাকে গ্রেফতার করেছি? আমাকে আমাকে কেন গ্রেফতার করবেন? যদি আপনি ক্রাইম করেন সেই জন্য। রইসুদ্দিন মুখ হা করে বসে রইলেন, আর পুলিশের লোকটি মুখের মাঝে একটা সব জানতার ভাব এনে বলল, আপনাকে গ্রেফতার করিনি,
আপনি ভবিষ্যতে ক্রাইম করবেন সেই জন্য আপনাকে এখন গ্রেফতার করা যায় না, ক্রাইমটা আগে করতে হয়। এখানেও ঠিক একই ব্যাপার, একটা লোক ভবিষ্যতে ক্রাইম করবে সেই জন্য তাকে অ্যাডভান্স গ্রেপ্তার করা যায় না, আগে করুক তখন গিয়ে ক্যাক করে ধরবো। সাদার টাকা পয়সা কেমন আছে বলুন তো? রইসুদ্দিন হতবুদ্ধি হয়ে ফিরে এলেন। মনে হলো এই প্রথমবার মতলুব মিয়াই পুলিশের ব্যাপারে ঠিক কথা বলেছিল। রইসুদ্দিন পরের কয়েকদিন ভালো করে খেতে পারলেন না, ঘুমাতে পারলেন না। শেষ পর্যন্ত একদিন বিকেলে ঠিক করলেন তিনি নিজেই যাবেন মোল্লা কফিল উদ্দিনের সাথে দেখা করতে, মানুষটাকে ভালো করে বুঝিয়ে বলবেন। তিনি নিশ্চয়ই বুঝবেন ব্যাপারটা। বিকালবেলা রওনা দিলেন ট্রেনে। সারা রাত ট্রেনে থেকে ভোরবেলা উঠলেন বাসে, বাস থেকে নামলেন নৌকাতে। সবশেষে পাক্কা 2 মাইল হেঁটে ঠিক যখন গ্রামটাতে পৌঁছালেন তখন বিকেল হয়ে গেছে। মোল্লা কফিল উদ্দিন বিয়ে বিটি গ্রামের মাতব্বর গোছের মানুষ, তার বাড়ি খুঁজে পেতে খুব একটা সমস্যা হলো না। রইসুদ্দিন বাড়ির ভেতরে খবর পাঠিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলেন। বাড়িটি গ্রামের 8-10টা বাড়ির মতো না, পুরনো নকশা কাটা চেয়ার, মাটির ভিটে, সামনে টিউবওয়েল, পাশে খড়ের গাদা। কিছুক্ষণের মাঝেই মোল্লা কফিল উদ্দিন বের হয়ে আসলেন। রইসুদ্দিন ঠিক যেরকম চেহারাটা কল্পনা করেছিলেন তার চেহারাটা ঠিক সেরকম। লম্বা শেয়ালের মতো মুখ, সেখানে ছাগলের মতো দাড়ি, শুকনো দড়ির মতো শরীর, কোঠরাগত চোখ, মাথায় ময়লা তেল চিটচিটে টুপি, পরনে রং ওঠা নীল পাঞ্জাবি আর খাটো করে লুঙ্গি। রইসুদ্দিনের দিকে তাকিয়ে খুব সন্দেহের চোখে বললেন, আপনার কি দরকার? রইসুদ্দিন পকেট থেকে তার লেখা চিঠিগুলো বের করে বললেন, আপনি এই চিঠিগুলো লিখেছিলেন? মোল্লা কফিল উদ্দিন কেমন যেন শক্ত হয়ে গেল। খানিকক্ষণ ভুরু কুঁচকে রইসুদ্দিনের দিকে তাকিয়ে রইলেন এবং এই সময়টাতে তাকে দেখতে কেন জানি না ছুঁচোর মতো লাগছিল। রইসুদ্দিন বললেন, আপনি লিখেছেন শিউলির কিডনি বিক্রি করবেন, কিন্তু আপনি কি শিউলির চাচা? আমি কে সেটা ইম্পর্ট্যান্ট না। তাহলে ঠিক কোনটা ইম্পর্ট্যান্ট? মানুষের কিডনি আলু পটল না যে বাজারে সেটা বিক্রি করবেন, সেইটা ইম্পর্ট্যান্ট। আপনি লিখেছেন কিডনি কাটলে সেটা আবার টিকটিকি লেজের মতো গজায়, এটা ঠিক না। আপনাকে যে বুঝিয়েছে এই ব্যাটা মহা ধরিবাজ। সত্যি সত্যি 2টো কিডনি যদি কেটে ফেলা হয় তাহলে মেয়েটা তো মারা পড়বে। শুধু তাই না, আপনার ফাঁসিও হয়ে যাবে। মোল্লা কফিল উদ্দিন পিটপিট করে রইসুদ্দিনের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। রইসুদ্দিন বললেন, কী হলো, আপনি কিছু বলছেন না কেন? আপনি যে লেকচার দিতে এসেছেন সেটা কি দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়ে গেলে চলে যান। এবার কথাটা শুনে রইসুদ্দিনের বেশ রাগ হয়ে গেল। মেঘের মতো গর্জন করে বললেন, আমি লেকচার দিতে আসিনি, আমি একটা মেয়ের জীবন বাঁচাতে এসেছি। মোল্লা কফিল উদ্দিন পিচিক করে দাঁতের ফাঁক দিয়ে থুতু ফেলে বললেন, সে মেয়ের জন্য এত যে দরদ সেটা এতদিন পরে উঠলো কেন? হ্যাঁ, এতদিন থেকে আমার কাছে খায়, তখন তো কেউ তার কোনো খোঁজ নেয় না। কেউ খোঁজ পায়নি তাই খোঁজ নেয়নি। এখন কিসের খোঁজ পেয়েছেন আপনি? হ্যাঁ, সেটাকে আমি বুঝতে পারছি না মনে করছেন? আমার বয়স কম হয়নি, বুঝেছেন? আমি মানুষ চিনি। মোল্লা কফিল উদ্দিন পাঞ্জাবির হাতায় ফ্যাত করে নাক ঝেড়ে বললেন, তবে আপনি দেরি করে ফেলেছেন। দেরি কেন? হ্যাঁ, আবাগের বেটি শিউলি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ। রইসুদ্দিন অবাক হয়ে মোল্লা কফিল উদ্দিনের দিকে তাকিয়ে রইলেন। মানুষটা যে মিথ্যে কথা বলছে সেটা বুঝতে তার একটুও দেরি হলো না। মাথা নেড়ে বললেন, এতটুকু মেয়ে পালিয়ে যাবে কোথায়? সেটা আমি কি জানি, আর এইটুকু মেয়ে হলে কি হবে, বেটি একেবারে বজ্জাতের ঝাড়। রইসুদ্দিন কি বলবেন বুঝতে পারলেন না। মোল্লা কফিল উদ্দিনের দাড়ি ধরে একটা হাঁচকা টান দিতে খুব ইচ্ছা করলো, কিন্তু সেটা তো আর করা যায় না। হ্যাঁচকা টান দিয়ে বলতে ইচ্ছা করলো, বেটা ছুঁচো কোথাকার, মিথ্যে কথা বলবি তো মাথাটা একেবারে ভেঙে দিব। কিন্তু সেটা তো আর সত্যি সত্যি করা যায় না, সেটা সত্যি সত্যি বলাও যায় না। তাই তিনি গলার স্বর শান্ত রেখে বললেন, দেখুন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, বাড়িতেই আছে কোথাও, খোঁজ করলে পেয়ে যাবেন, একটু খোঁজ করুন না। কি আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, মোল্লা কফিল উদ্দিন হুঙ্কার দিয়ে বললেন, আপনার এত বড় সাহস আমার বাড়িতে এসে আমাকে মিথ্যাবাদী বলছেন? না, আমি আপনাকে মিথ্যাবাদী বলিনি, আমি বলতে চাচ্ছি। আপনি কি বলছেন আমার শোনার দরকার নাই। কফিল উদ্দিন মাটিতে আবার থুতু ফেলে বললেন,
বাপ খাগি মা খাগি আবাগির বেটি 6 মাস আমার বাড়িতে আসে, কারো কোনো খোঁজ দেয়, এখন এসেছে দরদ দেখাতে। ওই চেমড়ি গেছে জাহান নামে, খুঁজতে হলে জাহান নামে যান। রইসুদ্দিন দাঁতে দাঁত কিরমির করে বললেন, দেখেন মোল্লা কাফিল উদ্দিন সাহেব, আমি কোথায় যাব না সেটা আমি ঠিক করব। তবে এই মেয়ের যদি কিছু হয় তাহলে আপনি শুনে রাখুন। কি শুনে রাখবো? আপনার গলায় ফাঁসির দড়ি লাগানোর সব প্রমাণ আছে আমার কাছে। কফিল উদ্দিন কুতকুতে চোখে রইসুদ্দিনের দিকে তাকিয়ে বললেন। আর রইসুদ্দিন রেগেমেগে সেখান থেকে বের হয়ে চলে এলেন। গ্রামের পথে আবার 2 মাইল হেঁটে নৌকায় উঠলেন। নৌকা করে 2 ঘন্টা 2 যাওয়ার পর বাস, তারপর বাস থেকে যাওয়ার পর ট্রেন। সারাদিনে দুটো ট্রেন, সকালেটা চলে গেছে, পরেরটা রাত 9টায়। এখনও ঘন্টা 2 বাকি। রইসুদ্দিন স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে ভাত খেয়ে রেল স্টেশনের বেঞ্চে বসে রইলেন। শিউলি নামের এই বাচ্চা মেয়েটা কীভাবে একটা পিশাচ মোল্লা কাফিল উদ্দিনের হাত থেকে বাঁচাবে সেটাই ভাবছিলেন তিনি। তেজ তো এখনও মগের মূল্যকে যায়নি, নিশ্চয়ই কোনো উপায় আছে। এমনিতে থানা পুলিশ যদি উৎসাহ না দেখায় তাহলে নারী সংগঠন, শিশু সংগঠন, মানবাধিকার সংগঠন, এসব বড় বড় জায়গায় তো যাওয়া যেতেই পারে। তার কাছে কফিল উদ্দিনের নিজের হাতের লেখা 3-3টে চিঠি আছে, কাউকে বিশ্বাস করানো তো কঠিন হওয়ার কথা না। কি করা যায় ভেবে ভেবে রইসুদ্দিন যখন তার মাথাটাকে প্রায় গরমই করে ফেলছিল, তখনই হঠাৎ মনে হলো কেউ একজন তার শার্টের কোনা ধরে টানছে। রইসুদ্দিন মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলেন 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে। রইসুদ্দিন বাচ্চা কাচ্চাকে খুব ভয় পান, তাই একেবারে চমকে উঠলেন। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কে? মেয়েটা দাঁত বের করে হেসে বলল, আমি শিবলি। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা যাক পরবর্তীতে কি হয়। টাটা।